অনেকের মধ্যেই একটা অভ্যাস মাঝে মধ্যেই লক্ষ্য করি, যে ব্যাপারটা হলো যে আশেপাশে হয়তো কোনো মানুষকে অসুস্থ দেখলেন, তো নিজস্ব অভিজ্ঞতা থেকেই কোনো ওষুধ বললেন এটা খেতে পারেন বা কোনো ওষুধ রেকমেন্ড করলেন, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু কোনো রকম অভিজ্ঞ বিশেষজ্ঞ তেমনটাও নয়। কিন্তু এই যে কিছু মানুষের কিছু অভ্যাস, এগুলো কিন্তু আমাকে আপনাদেরকে আস্তে আস্তে ঠেলে দিতে পারে চরম বিপথের দিকে। এবং কি সেই বিপদ, এবং এই যে বিপদের কথা আমি বলছি, সে জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু সময় এসেছে এই ব্যাপারগুলো নিয়ে বা এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করার, অর্থাৎ এবার আমাদের সতর্ক হওয়ার সময় এসে গেছে। তো সেই সবটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সাথে রয়েছেন কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড জনস্বার্থ বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি শুরুটা করলাম যখন আপনি কিছুটা আজই পেলেন যে আমি এই যে নিজে নিজে কিছু চিকিৎসা করা এই ব্যাপারটার কথা বলছিলাম। তো শুরুতে যে বেসিক সমস্যাগুলো আমরা ঘরে ঘরে দেখতে পাই, যেমন হচ্ছে জ্বর, সর্দি, কাশি, সিজন চেঞ্জের সময় হয় বাচ্চা থেকে শুরু করে বড়দের মধ্যে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে অনেক সময় দেখা যায় যে আগে হয়তো কোনো জ্বরের ক্ষেত্রে আমরা কোনো ওষুধে সুস্থ হয়ে উঠেছি ডাক্তারেরই পরামর্শে, পরে গিয়ে একটা জ্বর হচ্ছে, তখন বয়স না দেখে বা কোনো রকম বিবেচনা না করে আমরা বললাম এই ওষুধটাই তো আমি সুস্থ হয়েছিলাম আগের বার, তো তুমি খেতে পারো বা আপনি খেতে পারেন। তো এই ব্যাপারগুলো আমাদের কি কি ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আলোচনায়, এবং যে জায়গাটা আপনি হাইলাইট করছেন যে ওষুধ নিজের থেকে খাওয়া এবং ওষুধ দোকান থেকে কিনে নেওয়া বা পুরনো ওষুধ পুরনো প্রেসক্রিপশনের ভিত্তিতে খাওয়া, এগুলোর অনেক রকমের সমস্যা আছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জ্বর, যে সমস্যা নিয়ে আপনি প্রশ্নটা করলেন, জ্বর কিন্তু অনেক কারণে হতে পারে। জ্বরের প্রধানত আমরা দেখি যে দুটি কারণ, ইনফেক্টিভ এবং নন ইনফেক্টিভ, মানে কোনো সংক্রমণের কারণে, আর সংক্রমণ ছাড়া শরীরে কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশনের কারণে। সংক্রমণ কিন্তু আবার এক দু রকমের নয়। কখনো কখনো এই সংক্রমণ ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক ইত্যাদি দ্বারাও হতে পারে। আবার কখনো কখনো সেটা সংক্রমণ হয় না, কখনো কোনো পরজীবীর ক্ষেত্রে সংক্রমণ দ্বারাও হতে পারে, যেমন আমাদের ক্ষেত্রে মশাবাহিত রোগ যেগুলোকে আছে সেগুলোর জন্য। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে, কেননা সমস্ত জ্বরের রোগের চিকিৎসা কিন্তু এক নয়। এবং সংক্রমণ যখন হয় তখন সমস্ত যেসব জিনিস দিয়ে সংক্রামিত আমরা হচ্ছি, বা যে ভাইরাস ব্যাকটেরিয়ায় সংক্রামিত আমরা হচ্ছি, তার কিন্তু রোগের চিকিৎসাও এক নয়। তাই আগের বারের জ্বর এবারের জ্বর একই রকম মনে হলেও হয়তো দেখা গেল ভেতরে ভেতরে সম্পূর্ণ আলাদা কারণে জ্বর হয়েছে, এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার ওষুধ খাওয়াটা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। কী কী জায়গা আমি একটু যেমন আলোচনা করি, যেমন আমাদের ক্ষেত্রে প্রধানত যে জ্বরের কথা আমরা বলি, যেগুলো সর্দি জ্বর, যে কথাটা আমরা বললাম, সর্দি জ্বর কিন্তু এক ধরনের বেসিক্যালি ভাইরাল ফিভার। ভাইরাল কিন্তু অনেক ধরনের ভাইরাস আছে যেগুলোর কিন্তু এই ধরনের সর্দি কাশি বা আপার রেসপিরেটরি ট্র্যাক, মানে নাক দিয়ে জল পড়ছে, কাশি হচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, গলা ব্যথা হচ্ছে, এই ধরনের যে সিমটমসগুলো, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া করতে পারে, আমরা বিভিন্ন ভাইরাসও করতে পারে। আমরা যদি ভুলে না যাই, কোভিডও কিন্তু এই ধরনের কিছু সিমটম নিয়েই প্রেজেন্ট করে শুরুর দিকে। তো সুতরাং এই ভাইরাসগুলোর মধ্যে করোনা ভাইরাস আছে, যেগুলো করোনা কিন্তু আগেও ছিল, সেটা নতুন যখন নোভেল করোনা হলো তখনই সেটা কোভিড হলো। তো সেই করোনা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা প্রচুর আছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা, মানে অনেক রকম ভাইরাস আছে। প্রথম কথাই আমি বলি যে ভাইরাস ঘটিত যদি অসুখ বা সংক্রমণ হয়, তার কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। তাই জ্বর হলেই, সর্দি হলেই আপনি দোকান থেকে কিনে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তাটা কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। এই জ্বর কিন্তু অটোমেটিক্যালি নিজে থেকেই সেরে যায়। যখন সারছে না, বা আমরা যখন চিন্তা করি যে কোনো সেকেন্ডারি আরও কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশান হচ্ছে, যাতে জ্বরটা আরও খারাপের দিকে যাচ্ছে, তখনই কিন্তু একজন চিকিৎসক ভেবেচিন্তে অ্যান্টিবায়োটিকের পরামর্শ দেন। তাই অ্যান্টিবায়োটিক বা এই ধরনের জিনিস নিজে থেকে খাবেন না। এছাড়া যে জ্বরগুলো হয় তার মধ্যে একটা খুব কমন হচ্ছে ডেঙ্গু, এবং ডেঙ্গুর সাথে অবশ্যই ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, এইগুলো মশাবাহিত রোগ। মশাবাহিত রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই সমস্ত অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই বা কোনো ভ্যালু নেই, এগুলো এদের ক্ষেত্রে কাজ করে না। তাই আমার জ্বর হলে আমি বেসিক্যালি কি করব না, ডাক্তারবাবু, খুব কমন প্রশ্ন এটা, ডাক্তারবাবু জ্বর এসছে কি হবে। তো আমাদের প্রথম সাজেশান হলো যে জ্বর এলে অবশ্যই আপনি
জ্বরের সিমটমগুলো লক্ষ্য করুন, জ্বরের সাথে আর কোনো সমস্যা আছে কিনা দেখুন, জ্বরটা কত তাড়াতাড়ি আসছে কিনা সেটা একটু নোট করুন, জ্বরের টাইম, টেম্পারেচার এগুলো একটু মাপুন, এবং জ্বর যদি 100 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয় তাহলে আপনি প্যারাসিটামল যে ওষুধটা আছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই সেফ, প্রায় 99% ক্ষেত্রেই সেফ। এই ওষুধটা আপনি দিতে পারেন। এটা একটা ওজনের মাপ আছে, আন্দাজ আছে, 15 mg/kg বডি ওয়েট, মানে প্রতি কেজি বডি ওয়েটে 15 mg, এই হিসেবে যদি আমি একজন 60 কেজি ওজনের পূর্ণবয়স্ক পুরুষের কথা ভাবি তাহলে প্রায় 750 থেকে 1 গ্রাম আর কি, এইটা হচ্ছে পার ডোজে আমরা তাকে দিতে পারি প্রত্যেকবার জ্বর এলে। তাতে জ্বরটা কমে যাবে, জ্বরটা আবার হয়তো ফিরে আসবে, সেইগুলো কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এবং 2 দিন আপনি ম্যাক্সিমাম ওয়েট করার পরে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, এবং সেটা আপনার চিকিৎসক তারপরে আপনাকে যেরকম যা গাইড করছে আপনি করুন। চিকিৎসক সে যে কোনো জায়গার হতে পারে, প্রাইভেটও হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, বিভিন্ন আমাদের মিউনিসিপ্যালিটির যে ডাক্তাররা হতে পারে, যে কোনো জায়গায়। আর পরীক্ষার ক্ষেত্রেও আমরা একই কথা বলবো, পরীক্ষাও নিজে থেকে করতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে যদি সেটা অযাচিত পরীক্ষা না হয় সেই মাথায় রাখতে হবে, যাতে নিজের ওপর আর একটা আর্থিক চাপ না তৈরি হয়। অনেক সময় আমরা অনেক ল্যাবরেটরিকে দেখি যে তারা অহেতুক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেয়, সেগুলোর হয়তো প্রয়োজন হয় না। তবুও যদি পরীক্ষা করতেই হয় তাহলে যে রোগের প্রকোপ সেই সময় চারদিকে চলছে আপনি সেটা ম্যাক্সিমাম করতে পারেন, বাকিটা আপনি দয়া করে চিকিৎসকের ওপর ছেড়ে দিন। আর আবারও বলছি, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কি নেই সেটা আপনার চিকিৎসক বুঝবে, তাকে বুঝতে দিন। ওষুধের দোকান বা আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজন, তাদের পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয়। সুতরাং আপনি প্যারাসিটামল দিন, বেশি করে জল খাওয়ান, বাড়ির যে আপনার যে সমস্যা যেগুলো আপনারা জানেন যে এই সব জ্বর সর্দি কাশি হলে মধু তুলসী পাতা খাওয়ানো, গার্গেল করা, একটু স্টিম নেওয়া, এগুলো আপনি অবশ্যই করবেন, এগুলো করবেন না তা নয়, কিন্তু বাকি ওষুধ ক্ষেত্রে যা হবে সেটা কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে করবেন। একদম। আমরা আজকে যেহেতু বেসিক কিছু জায়গাতেই ফোকাস করছি, যেখানে আমাদের কিছু মানে ধারণা রয়েছে, তেমনভাবে এক্ষুনি আমরা ওষুধের মানে একটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, কিন্তু কিছু আমাদের ভাবনা চিন্তাও আছে কিন্তু কিছু সমস্যার ক্ষেত্রে। যেমন যদি আমি প্রেশারের কথা বলি বা ডায়াবেটিস বা সুগার, এগুলো তো খুব ঘরে ঘরে এখন একটা কমন রোগ বা সমস্যা। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে আমি যে নামগুলো বললাম, ডায়াবেটিস, সুগার বা প্রেশার, সেগুলো আমাদের একটা ধারণা আছে যে হ্যাঁ, আমি যদি ইয়াং বয়সে থাকি সেই সময় দাঁড়িয়ে আমার তো এই সমস্যাগুলো হতেই পারে না। এটা তো একটা বয়সের পরে গিয়ে, মানে বার্ধক্যের সময় গিয়ে এই সমস্যাগুলো যখন আমার শরীর ভাঙতে শুরু করেছে তখন গিয়ে হবে। এই ধারণাটার ব্যাপারে আপনি কি বলবেন দর্শকদের? দেখুন, প্রথমেই বলি যে এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে। ভুল ধারণাগুলো আপনি যেগুলো বললেন এছাড়াও কিছু আছে, আমরা কমন যেগুলো ভ্রান্ত ধারণা সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করে নিই। প্রথমেই যেটা বললেন যে আমার এক কম বয়সেও প্রেশার হতে পারে না, বা এগুলো বয়স বাড়লে সুগার প্রেশার হবে, এই ধারণাটা এটা একেবারেই ভুল। তার কারণ আমাকে বুঝতে হবে যে প্রেশার বা যেটাকে আমরা হাইপার টেনশন বা ডায়াবেটিস বলি সেটা কিন্তু আর বড়দের বা বয়স্কদের অসুখ নেই। তার কারণ আমাদের লাইফস্টাইল চেঞ্জেস। আমরা এমনভাবে এখন সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা মোবাইল ফোন দেখছি, আমরা শারীরিক কসরত করছি না, আমরা বেশি করে খাচ্ছি, আমরা বাইরের খাবার, ফ্রায়েড ফুড বা জাঙ্ক ফুড আমরা বেশি মনোযোগ দিচ্ছি, অনেক রকমের জিনিসপত্র আমরা অভ্যাস কাটছি, যেমন ধূমপান, যেমন মদ্যপান। এই জিনিসগুলো আমাদের সোসাইটিতে বা সমাজে এতটাই বেড়ে গেছে যে হয়তো তার জন্য আমাদের লাইফস্টাইলের চেঞ্জ হচ্ছে, এবং সেখানে হাইপার টেনশন এবং ডায়াবেটিস কিন্তু খুব কমন। সুতরাং আপনার নেই বললে এটা কিন্তু আপনি নিজেকে একটা একটা প্রকট সত্যি যেটা, সেটা থেকে নিজেকে জোর করে দূরে সরিয়ে রাখছেন। সুতরাং এটা করবেন না। আর একটা প্রশ্ন ওঠে যে আমার তো কোনো সিমটম নেই, আমি তো বুঝতেই পারছি না, আমার কিছু হয়নি, আমি কেন করাবো? এটা আরও একটা খুব খারাপ ইঙ্গিত। কেননা হাইপার টেনশন বা প্রেশার যখন বাড়ে তার 70 থেকে 80% মানুষের ক্ষেত্রে তারা কিন্তু কোনো উপসর্গ বুঝতে পারেন না। আমি আবার বলছি, যাদের প্রেশার বাড়ে তাদের 70 থেকে 80% মানুষ কিন্তু নিজেদের কোনো উপসর্গ বুঝতে পারেন না। উপসর্গ কখন বুঝতে পারেন? উপসর্গ বুঝতে পারতে কিন্তু অনেক দেরি হয়ে যায়, যখন তার কোনো একটা এন্ড অর্গ্যান ড্যামেজ হয়, মানে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো খারাপ হতে শুরু করে। যেমন যেমন স্ট্রোক হয়ে গেল, বা যেমন হার্টের ওপর কোনো সমস্যা তৈরি হলো, বা কোনো কিডনির অসুখও তৈরি হয়ে গেল। আমাদের কাছে যা তথ্য আছে বা আমরা রেগুলার প্র্যাকটিসে যা দেখতে পাই তাতে বহুদিন আমরা হয়তো কোনো প্রেশারে দেখেছি, কোনো পেশেন্টের হয়তো হাইপার টেনশন ছিল, তাকে আমরা ওষুধ লিখেছি,
তারা 10 দিন খেয়েছেন, কেউ 1 মাস খেয়েছেন, খেয়ে হয়তো একবার দোকানে গিয়ে দেখেছেন ওর প্রেশারটা মেপে নর্মাল এসছে, তো তাহলে তার প্রেশার নর্মাল হয়ে গেছে, তাহলে তার ওষুধ খেতে হবে না বলে ওষুধ বন্ধ করে দিয়েছেন। তারপরে আমরা তাকে দেখেছি 2-3 বছর পরে তিনি ফিরে এসছেন, আইদার তার কোনো একটা স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছেন বা ডায়ালিসিস শুরু হয়ে গেছে কিডনি ফেলিয়ারের জন্য, মানে কিডনিটা খারাপ হয়ে গেছে। তো এই হাইপার টেনশন থেকে এই 2-3টে অর্গ্যান হার্ট, কিডনি এবং ব্রেন খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে পারে যদি ক্রনিক হাইপার টেনশন হয়। এবং একটা জিনিস আমাদের বুঝতে হবে যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ সেরে যায় না, কিন্তু একে কন্ট্রোলে রাখতে হয়। কন্ট্রোলে রাখার একটা উপায় হলো ওষুধ খাওয়া, তার সাথে আরও কিছু উপায় আছে, যেমন নুন কম খাওয়া, যেমন শারীরিক পরিশ্রমের মধ্যে নিজেকে রাখা, রেগুলার ব্লাড প্রেশার চেক করা। রেগুলার মানে কি রোজ রোজ নিশ্চয়ই নয়, অন্তত 2-3 দিন ছাড়া ছাড়া, অন্তত আমরা বলি সপ্তাহে 1 দিন ব্লাড প্রেশার চেক করা। ব্লাড প্রেশার যদি আপনি রেগুলার চেক করেন এবং এক জায়গায় লিখে রাখেন, আপনার সম্ভব হয়তো হলো না যে আপনি ডাক্তার কাছে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে যেতে পারছেন, কিন্তু একেবারে একটা লিখে নিয়ে যখন আপনি যাবেন তখন ডাক্তারবাবু সেই চার্ট দেখে আপনাকে কিন্তু আরও বেটার কোনো ট্রিটমেন্টের দিতে পারবেন। আর একটা খুব ভুল ধারণা হচ্ছে যে, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, যে ওষুধ কতদিন খাবো, ওষুধ বন্ধ করে দেবো কিনা। প্রেশারের ওষুধ আমরা মোটামুটি দেখেছি যে প্রেশার বা সুগার যাই বলেন না কেন, আমরা মোটামুটি দেখেছি কম বেশি কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু আজীবন চলবে। এবং ধরুন আর 2 বছর আগে যে ওষুধ খাচ্ছেন, আপনার সারা জীবন সেই প্রেশারেই সেই ওষুধেই চলবে এটা নাও হতে পারে, কেননা এটাতে রেজিস্ট্যান্ট হতে থাকে ওষুধগুলো, কিন্তু একটা সময় রেজিস্ট্যান্ট হতে থাকে, এবং সেই সময়টা কারো ক্ষেত্রে 5 বছর, কারো ক্ষেত্রে 10 বছর, আবার কারো ক্ষেত্রে 2-3 বছর। প্রেশারের প্রচুর ওষুধ রয়েছে, তাই একজন মানুষের প্রেশার কিসে কন্ট্রোল হচ্ছে আর একজন মানুষের প্রেশার কিন্তু তাতে কন্ট্রোল নাও হতে পারে। প্লাস একজন মানুষের যদি আরও অনেকগুলো সমস্যা থাকে তার তার জন্য যে ওষুধ আমরা দিচ্ছি, আরেকজন মানুষ যার হয়তো অন্য কোনো সমস্যাগুলো নেই, তাকে আমরা সেই ওষুধ দেব না। সুতরাং একটা ওষুধের অনেক ভালো গুণ থাকে, কিন্তু কিছু সাইড এফেক্টও থাকে, সমস্ত ওষুধেরই আছে। আমাদের ডাক্তারদের বিবেচনা করতে হয় যে সাইড এফেক্টের থেকে উপকারী গুণটা কতটা বেশি, সেইটা ভেবে কিন্তু আমরা দিই। এবং উপকারী গুণ এবং সাইড এফেক্ট কোনো কোনো মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট, মানে একজনের থেকে আরেকজনের ডিফারেন্ট, সেই জায়গাগুলো কিন্তু একজন চিকিৎসকই বুঝতে পারেন, তাকে সেই জন্য তাকে ডিসাইড করতে দিন। নিজে ওষুধের দোকান থেকে কিনে কোনো ওষুধ খাবেন না, কিন্তু প্রেশারের ওষুধ বা এই সুগারের ওষুধ কিন্তু কিনে খেলে কিন্তু একটা ফ্যাটাল, মানে খুব খারাপ ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। একদম একদম। আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলেন এই যে প্রেশার মাপার ব্যাপারটা, তো এই জায়গায় দাঁড়িয়ে আমি ইয়াং এজের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেখানে দেখা যায় যে হয়তো অনেকেই একটা বয়সে কোনো রকম সিমটমস দেখা যায়নি বা নর্মাল আছে, শরীর সুস্থ আছে, তাই জন্য প্রেশার মাপারও প্রয়োজন বোধ করেনি। কিন্তু আপনারা হয়তো ভালো বলতে পারবেন যে কোন বয়সের পর থেকে আমাদের এই প্রেশার বলুন বা যে কোনো কিছুই আমাদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে এইগুলোকে একটু মেনটেন করা বা একটু খেয়াল রাখা যে হ্যাঁ ঠিক আছে কিনা প্রেশারটা, সেটা যদি একটু বলেন। দেখুন, আপনি যেটা এই মুহূর্তে যে প্রশ্নটা করছেন সেটা 20 বছর আগে হলেও একরকম উত্তর হতো, কিন্তু এই এই অবস্থায় দাঁড়িয়ে আজকের প্রজন্মে দাঁড়িয়ে কিন্তু উত্তরটা একদমই অন্যরকম। যে আমাদের কিন্তু পূর্ণবয়স্ক, মানে যখন মানুষ বড় হতে শুরু করে, আমরা তখন থেকেই দেখছি বহু লোকের মধ্যে কিন্তু মানুষের মধ্যে হাইপার টেনশন চলে আসছে। ইভেন আমরা অনেক অ্যাডোলেসেন্ট পিরিয়ড, মানে ধরুন 15-16 বছর বয়স, এরকম রোগীও আমাদের কাছে আছে, তাদেরও কিন্তু আমরা হাইপার টেনশন দেখতে পাচ্ছি। সুতরাং আপনার কোনো সময়ের কোনো কারণ নেই, কিন্তু প্রেশার মাঝে মাঝেই আপনি চেক করাতে পারেন। যারা হয়তো কম বয়সী তারা হয়তো 5 মাস 6 মাসে একবার করালেন, যাদের হয়তো একটু প্রেশার ধরা পড়েছে দেখা যাচ্ছে একটু বর্ডার লাইন বেশির দিকে, তারা হয়তো মাসে মাসে চেক করাচ্ছেন, বা যাদের ক্ষেত্রে যারা ওষুধ খাচ্ছেন তারা হয়তো সপ্তাহে সপ্তাহে চেক করাচ্ছেন। কিন্তু আমরা ইগনোর করলে চলবে না, আমাদের প্রেশারের ওষুধ কিন্তু প্রেশারের ওষুধ যেমন খেতে হবে এবং প্রেশারটা কিন্তু মাপতে হবে। যাদের নর্মাল প্রেশার বলে আমরা একবার নর্মাল প্রেশার পেলাম, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেশার নিয়মিত ইন্টারভালে একটু মাপতে হবে। প্রেশার মাপাটা খুব কঠিন কিছু নয়। এখন ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরিং যে ডিজিটাল যে মেশিনগুলো এসে গেছে, সেই ডিজিটাল মেশিনে আপনি ব্লাড প্রেশার মাপতে পারেন। এছাড়াও হাতের যে মেশিনগুলো আছে, আগেকার দিনে মার্কারি থার্মোমিটার বলে মার্কারি ব্লাড প্রেশারের মেশিন একটা থাকতো, স্পিগমোম্যানোমিটার মার্কারি, তো সেটা কিন্তু ব্যান করে দিয়েছে WHO, ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুতরাং এখন যা হবে ওই আমাদের ঘড়ির মতো, ঘড়ির কাঁটার মতো ডায়াল থার্মোমিটারে বা ডিজিটাল প্রেশারে। আর একটা জিনিস যেটা আমরা এখন খুব দেখি যে ব্যান্ড, ডিজিটাল ব্যান্ড পড়ে বা ঘড়ি, তার মধ্যে প্রেশার মাপা যাচ্ছে, সেটা কতটা ঠিক। আমরা আবারও বলছি যে এই ধরনের যে ডিভাইসগুলোর এর কিন্তু
একদম 100% নিখুঁত বা নিশ্চিত এরা কিন্তু নয়, এই জন্য আমাদের সেক্ষেত্রে কোনো গাইডলাইন নেই। তবে হ্যাঁ, এগুলো একটা অবশ্যই একটা ইন্ডিকেট করে, এগুলো অবশ্যই একটা আপনাকে একটা আপনার হেলথ কন্ডিশন নিয়ে কিছু একটা ইন্ডিকেট করে বা জানান দেয়। তবে সেটার জন্য আপনার দুশ্চিন্তায় পড়ার কিছু নেই। তার জন্য আপনি নিকটবর্তী যে আপনার যেখানে আপনার প্রেশারের মেশিন অ্যাভেলেবেল সেখানে গিয়ে প্রেশারটা চেক করুন, যখন দেখবেন যে প্রেশারটা ঠিক আসছে না বা ভুল আসছে। তবে আবারও বলবো যে তথাকথিত সনাতন পদ্ধতি যেগুলো আমরা বলি প্রেশার মাপার, সেগুলোতেই বেশি জোর দেওয়া বা সেগুলোতেই আমাদের কনসেন্ট্রেট করা বেটার এগুলোর থেকে। আর যেটা কথা সেটা হচ্ছে প্রেশারের ওষুধ হঠাৎ হঠাৎ মাঝখানে আমরা বন্ধ করে দিই, ভুলে যাই। এগুলো একদমই না করা উচিত। আমরা দেখি যে যেদিন প্রেশারের ওষুধ খাচ্ছে সেদিন বা ম্যাক্সিমাম তার পরের দিন প্রেশারটা কন্ট্রোলে থাকছে, কেননা প্রেশারের ওষুধগুলোর কাজই করে হচ্ছে কোনোটা 12 ঘন্টা, কোনোটা 24 ঘন্টা বা কোনোটা 36 ঘন্টা। সুতরাং প্রেশারের ওষুধ কিন্তু যেই তার কার্যক্ষমতা কমে আসবে তখন কিন্তু আবার প্রেশার বাড়তে শুরু করবে। তাই দিনে কাউকে একটা ওষুধ খেতে হয়, কাউকে দুটো খেতে হয়, কাউকে আবার 3-4টেও খেতে হয়। তাই জন্য প্রেশারের ওষুধ যেরমভাবে নির্দিষ্ট করা আছে সেইভাবেই খাওয়াটাই সন্তোষজনক। হুম, একদম। আপনি খাবার ব্যাপারটাও বলছিলেন, যেহেতু এই যে এতগুলো সমস্যার কথা নিয়ে আমরা কথা বলছিলাম, সবটাই কিন্তু কোথাও গিয়ে লাইফস্টাইলের সাথে খুব মানে মানে একদম জড়িত। তো সেখানে লাইফস্টাইলেরও তো একটা ভূমিকা রয়েছে, এবং লাইফস্টাইলের মধ্যে আর একটা পার্ট হচ্ছে খাওয়া দাওয়া। তো এই খাওয়া দাওয়ার যেমন কিছু রেস্ট্রিকশন এই ক্ষেত্রে আমাদের থাকতে হয়, বা কিছু মানে ভাবনা চিন্তা করে এগোতে হয়, সেরকমভাবে কিছু মানে ভ্রান্ত ধারণাও কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে রয়েছে। বিশেষ করে যদি আমি প্রেশারের ক্ষেত্রে বলি, যে এটা খাওয়া যাবে না, এটা খেলে প্রেশার বেড়ে যেতে পারে, বা এটা আমার আমার একদম খাদ্য তালিকা থেকেই বাদ দিয়ে দিতে হবে। তো এরকম কি কি ধরনের ধারণা আপনারা ফেস করেন, যেহেতু অনেক ধরনের পেশেন্ট আপনাদের কাছে আসে? দেখুন, হাইপার টেনশনের ক্ষেত্রে আমাদের প্রথম গাইডলাইন হচ্ছে 3-4টে জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে ধূমপান করা যাবে না, মদ্যপান নিয়ন্ত্রিত, আমাদের দেশের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রিত নয়, আমাদের দেশের ক্ষেত্রে বন্ধ করতে পারলেই সবচেয়ে ভালো। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে নুনের পরিমাণ দিনে কম রাখতে হবে। দিনে 5 গ্রামের বেশি নুন খাওয়া যাবে না। নুনটা তরকারিতে হতে পারে, নুনটা আমরা খুব কমনলি শুনে থাকি কাঁচা নুন আমি খাই না বা আলাদা করে ভাতে নুন খাই না, এরকম নয়। যদি নোনতা খাবারও প্রচুর খাওয়া হয় তাহলেও কিন্তু অনেকটা খারাপ। তাই নুন জাতীয় নুন দেওয়া খাবার বা নুন আছে এরম জাতীয় খাবার সেটাও আমাদের ভাবতে হবে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রেকমেন্ডেশন আছে যে 5 গ্রাম নুন সারাদিনে আপনি খেতে পারি, তার বেশি নয়। আর একটা হলো যে তেল ঝাল মশলা ভাজা খাবার সেগুলো যতটা সম্ভব আমাদের এড়িয়ে যেতে পারলেই ভালো। তাই বলে কি আমরা একদমই খাবো না? নিশ্চয়ই খাবো। পরিমিত এবং নিয়ন্ত্রিত আহার যেটাকে আমরা বলি, আমরা সারাদিনই জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা সারাদিনই হয়তো 3 বেলায় জাঙ্ক ফুড খাচ্ছি, রাস্তার কেনা খাবার খাচ্ছি, ডিপ ফ্রাইড খাবার খাচ্ছি, এগুলো কোনোটাই শরীরের ক্ষেত্রে ভালো নয়। আর একটা যেটা আমরা বলবো, খাবারের সাথে সাথে অবশ্যই লাইফস্টাইলের মধ্যে কিন্তু এই ধূমপান মদ্যপান যেমন আছে তেমনি হচ্ছে এক্সারসাইজ। আমরা কিন্তু এই এক্সারসাইজ বা এই এখন রাস্তায় বাচ্চারাই বলুন বা আমরা কলেজে যারা পড়ে বলুন, যে এই যে ফোনের বা কম্পিউটার এসে যাওয়ার জন্য যে রাস্তাঘাটে খেলতে বেরোনো বা খেলাধুলা সেটা কিন্তু একদম কমে গেছে, এবং তার প্রভাব কিন্তু আমরা দেখছি পড়ছে ছোটোবেলা থেকেই, ছোটো অবস্থা থেকেই। তো এইটা কিন্তু আমাদের আবারও বলা না যে আমরা একটা একদম গভর্নমেন্ট বা আমাদের WHO বলুন, গভর্নমেন্ট বলুন, সবার কাছ থেকে পরিষ্কার গাইডলাইন আমাদের কাছে, একদম তথ্য সম্বলিত একদম গাইডলাইন, সেটা হলো যে দিনে অন্তত 30 মিনিট করে হাঁটার চেষ্টা করুন। একটু জোরে হাঁটা, যেটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং, এটা জোরে হাঁটার চেষ্টা করুন। এইটা হাঁটতে পারলে আপনার শরীর যেমন ঠিক থাকবে, অনেকগুলো সুবিধা, প্রেশার কন্ট্রোল থাকবে, আপনার ডায়াবেটিস অনেকটা সুগার কন্ট্রোলে থাকবে, আপনার কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইলে যেগুলো আমরা বলি ট্রাইগ্লিসারাইড সেটা কন্ট্রোলে থাকবে, আপনার শরীরে অনেক ভালো হরমোন বা ভালো জিনিস নিঃসৃত হবে, যেটা আপনার শরীরকে তাজা রাখবে, ফিট রাখবে। এবং একই সাথে যে সমস্যাগুলোর জন্য আপনি ভাবছেন যে স্থূলকায়ত্ব, মোটা হয়ে যাওয়া বা হার্টের অসুখ, এগুলো থেকেও কিন্তু আপনি সেফ থাকবেন। ইভেন আমরা বলি যে হার্টের অসুখ যাদের ধরা পড়েছে তাদের ক্ষেত্রেও রেগুলার হাঁটতে হবে, বা যাদের হয়তো ইমিডিয়েটলি স্টেন্ট বসানো হয়েছে কিছুদিনের মধ্যে তাদেরকেও কিন্তু আমরা বলি যে হাঁটলে কিন্তু এই স্টেন্টটাও ঠিক থাকবে না। তাই হাঁটাটা বা শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে অনেকে আমরা বলি যে বাড়িতে আমরা প্রচুর কাজ করতে হয় আমাকে, ও তা আমায় হাঁটা হয় না, কিন্তু বাড়িতে প্রচুর কাজ করতে হয়, এইটা কিন্তু আর একটা খুব ভুল ধারণা। হাঁটাটাকে হাঁটার মতো করেই হাঁটুন, মানে ওটাকে একটা ধরনের ওষুধ ভেবে নিয়ে আপনি কাজ করুন। ওটার সাথে অন্য কিছু, মানে আমি একটা কোনো কাজে গেলাম, বাজার থেকে একটু 5 মিনিট দৌড়ে দৌড়ে হেঁটে চলে এলাম, বা আমি বাড়িতে সারাদিন ধরে বাড়ির বিভিন্ন কাজ করছি, তাতেও আমার হাঁটার মতো উপকারী তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কিচ্ছু হয় না। সুতরাং হাঁটার কোনো বিকল্প নেই, হাঁটারটা আপনি হাঁটুন। হাঁটতে গেলে এবার
আপনি কেউ কেউ রাস্তায় সকালবেলা মর্নিং ওয়াক করেন বা কেউ কেউ ধরুন জিমে গিয়ে জিম করছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু হাঁটার কোনো বিকল্প নেই। আমরা অন্তত বলি চিকিৎসকদের পরিভাষায় যে আপনি দিনের যে কোনো সময় হাঁটুন, সকালবেলাতেই হাঁটতে হবে বা ট্রেডমিলে হাঁটতে হবে এরকম নয়, দিনের যে কোনো সময় হাঁটুন। অন্তত 20 থেকে 30 মিনিট দিনে যদি রেগুলার হাঁটা যায়, তাহলে কিন্তু শরীরের এই সব সমস্যাগুলো থেকে দূরে থাকবেন। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে সীমিত সময় নিয়ে আমরা বসেছিলাম এবং সে জায়গায় দাঁড়িয়ে যে ফোকাস আমরা খুব কম সংখ্যক সমস্যা নিয়ে কথা বলতে পারলাম, কিন্তু এরকম বহু সমস্যা রয়েছে এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই নিজে নিজে ডাক্তারিটা ফলিয়ে ফেলি বা করে ফেলি। তো সেটাই আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রেই কিন্তু বিশেষজ্ঞরা রয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করুন এবং যে কোনো ক্ষেত্রে নিজেরা যদি ডাক্তারি করেন তাতে কিন্তু বিপদে পড়তে পারেন। তাই ঠিক তেমনভাবে আমি বিশেষজ্ঞদের কথা যেমন বলছিলাম, তেমনই স্বাস্থ্যের ক্ষেত্রে বা আমাদের শরীর ভালো রাখার ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। তাই শরীরের ক্ষেত্রে কোনো রকম সমস্যা বোধ করলে, অসুস্থতা বোধ করলে আপনাদের নিকটবর্তী যারা চিকিৎসক রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের পরামর্শ নিন, নিজে নিজে ডাক্তারি করবেন না। ক্যামেরায় শ্রেয়াঙ্কুরের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।